হ্যালো সবাইকে। তোমাদের সকলকে হালকেনস্টাইন স্কুলে স্বাগত জানাচ্ছি। আমি অভি। আজকের এই ভিডিওটা এটা যে গাইডলাইন ভিডিও বানাচ্ছি, এই ভিডিওটা আমার সবচেয়ে বেশি প্রিয়। কেন? কারণ এই ভিডিওটা হচ্ছে আমাকে নিয়ে। এই ভিডিওটা পুরোটাই হচ্ছে আমার কাহিনী নিয়ে। ঠিক আছে? আমি আমার স্কুল লাইফে বা আমার কলেজ লাইফে পড়ালেখার পাশাপাশি যা করেছি, আমি আমার স্কুল লাইফ বলো বা আমার কলেজ লাইফ বলো, পড়ালেখার পাশাপাশি আমি যা করেছি, ইভেন এখনো আমি যা করছি সেই জিনিসগুলো নিয়ে আমি আজকে তোমাদের সাথে কথা বলতে আসছি। ঠিক আছে? সেইগুলোকে আমি বলছি এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস। আমার সেই এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস কি ছিল? তোমরা কি জানো? তোমরা তো আমাকে খালি পড়তেই দেখেছো, তাই না? তোমরা খালি আমাকে দেখেছো আমি তোমাদেরকে পড়াই, তাই তো? তোমাদেরকে ফিজিক্স পড়াই, তোমাদেরকে ম্যাথ পড়াই, মাঝে কেমিস্ট্রি পড়াই তোমাদেরকে। তোমাদেরকে মাঝে আবার গাইডলাইন ভিডিও দিই। সো আমাকে তোমাদেরকে যে পড়াচ্ছি সেই রূপেই দেখছো খালি। আর অন্য কিছু কিন্তু আমরা তোমাকে দেখোনি, জানোও না। সো আজকে কাইন্ডলি একটা ইনফরমেশন পেয়ে যাবা যে অভি ভাইয়া বা অভি দাদা পড়ালেখার পাশাপাশি আসলে স্কুল বা কলেজে আসলে কি করতো। তাহলে চলো একটু শুরু করি। দেখো, প্রথমে কি লিখেছে ভাই? অলিম্পিয়াড। এই অলিম্পিয়াডটা আমার খুব কাছের একটা জিনিস ছিল। ঠিক আছে? এই অলিম্পিয়াডটা দেওয়ার জন্য মানে তুমি বলতে পারো আমি পুরোপুরি পাগল ছিলাম। কারণ এই অলিম্পিয়াডটা এমন একটা ভাইব দিত আমাকে যে মানে অলিম্পিয়াড মানে হচ্ছে অনেক বিশাল কিছু। ঠিক আছে? তোমরা হয়তো অনেকেই জানো যে স্কুলে বা কলেজে থাকাকালীন অনেক সময় অলিম্পিয়াডের ঘোষণা পাও, তাই না? স্কুলে আসে এবং কলেজেও আসে অলিম্পিয়াডের প্রচারণা করার জন্য যে অমুক দিন বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড আছে। বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াডের জন্য রিজিওনাল রেজিস্ট্রেশন চলছে। তার মানে কি? জেলাভিত্তিক রেজিস্ট্রেশন চলছে। অলিম্পিয়াডের অনেক রকম আছে। প্রতিটা সাবজেক্টের উপর বেস করে অলিম্পিয়াড আছে বাংলাদেশে। সবচেয়ে পপুলার যে অলিম্পিয়াড গুলো আছে সেগুলো কি? একটা হচ্ছে বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড, যেটা হিউজ পরিমাণ পোলাপাইন দেয়। একটা হচ্ছে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড, যেটা সবচেয়ে বেশি ক্রেজ আছে যেটা। আর একটা হচ্ছে বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড। আরেকটা আছে বাংলাদেশ রোবোটিক্স অলিম্পিয়াড। এরকম থেকে শুরু করে আরেকটা আছে বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড। ঠিক আছে? সো হিউজ পরিমাণের শাখা আছে অলিম্পিয়াডের এবং এই অলিম্পিয়াড গুলো আসলে অনেক বেশি ইফেক্টিভ, অনেক বেশি ইফেক্টিভ। ঠিক আছে? তুমি বুঝতেও পারবা না যে এই অলিম্পিয়াড গুলো তুমি যদি দাও, তোমার ম্যাথ সলভিং স্কিল বা প্রবলেম সলভিং স্কিল কি পরিমাণে যে বুস্ট হবে এটা তুমি নিজেও কল্পনা করতে পারছো না। ঠিক আছে? এই অলিম্পিয়াড গুলো জানো আসলে আমি দিতাম। আমি যখন ক্লাস 7 এ পড়ি বা ক্লাস 8 এ পড়ি তখন আমার একটা ফ্রেন্ড ছিল, যে ফ্রেন্ড এগুলো দিত, অলিম্পিয়াড দিত। তাকে আমি দেখি যে অন্য একটা বই পড়ছে সে। তো আমি একটু দেখলাম যে সে কি বইটা পড়ছে আসলে। তখন আমি দেখলাম সে একটা বই পড়ছে যেটা হচ্ছে অলিম্পিয়াড। কিসের জন্য পড়ছে? ম্যাথ অলিম্পিয়াডের প্রিপারেশনের জন্য সে ম্যাথ অলিম্পিয়াডের বই সলভ করছে। তার থেকে আমি জানতে পারি যে অলিম্পিয়াড গুলো আসলে এরকম টাইপের হয়। দেন সেই অলিম্পিয়াড গুলো আমি দিতে থাকি। ওর মতো করে শুরু করে আমিও আমার নিজের অলিম্পিয়াড শুরু করতে থাকি। আমি বই কিনতে থাকি, আমি পড়তে থাকি, আমি ম্যাথ সলভ করতে থাকি। এইভাবে করতে জানো আমি বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড দিই, আমি বাংলাদেশে কেমিস্ট্রি অলিম্পিয়াড দিই, আমি বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড দিই, আমি অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডও দিই। এখন অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড, অ্যাস্ট্রোনমিটা তোমরা জানো? অ্যাস্ট্রোনমি মানে হচ্ছে আকাশে যে চাঁদ, সূর্য, গ্রহ, তারা, এই সকল মহাকাশে যে সকল বিষয়গুলো আছে সেগুলো নিয়েও কিন্তু অলিম্পিয়াড হয়ে থাকে। আমি সেখানেও দিয়েছি। বলতে পারো আমি আসলে অলিম্পিয়াডের যে সকল অলিম্পিয়াড শাখাগুলো আছে ওগুলো সবগুলো আমি মোটামুটি ট্রাই করেছি এবং প্রাইজও পেয়েছি। তোমরা জেনে খুশি হবা যেটা হচ্ছে আমি অনেক জায়গায় খুব ভালো পজিশনেরই প্রাইজ পেয়েছি। ঠিক আছে? গেল। সো সেই বিস্তারিত ডিটেলস আসলে পরবর্তীতে আমরা আলোচনা করব। ওকে ওকে সেকেন্ড গেল। তাহলে প্রথমটা অলিম্পিয়াড গেল। সেকেন্ড আমি কি করেছি জানো? চেস। তোমরা খালি বলতে পারো যে ভাই আপনি খালি পড়ালেখাই করেছেন বা অলিম্পিয়াডে দিয়েছেন, খেলাধুলা কি করেননি? করেছি। আমি খেলাধুলা সত্যি বলতে ক্রিকেট বা ফুটবল খুব কম খেলেছি। কম খেলেছি বলতে আমার ওরকম নেশা নেই যে আমাকে ক্রিকেটার হইতে হবে বা ক্রিকেট আমাকে খেলতে হবে সপ্তাহে একদিন বা ফুটবল আমাকে সপ্তাহে একদিন খেলতেই হবে। এরকম আমার কোনো নেশা ছিল না। বাট আমার যে নেশাটা ছিল সেটা হচ্ছে দাবা খেলা। ইভেন আমি দাবা খেলায় ক্লাস 7 এ জেলাভিত্তিক যে দাবা কম্পিটিশনটা হয় সেই দাবা কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলাম ক্লাস 7 এ এবং ক্লাস 8 এ আমি সেকেন্ড হয়েছিলাম। তাহলে দেখো পরপর 2 বছর আমি র‍্যাঙ্কিং করেছিলাম। প্রথম চেষ্টায় আমি ছিলাম ফার্স্ট, সেকেন্ড অ্যাটেম্পটে আমি ছিলাম সেকেন্ড। ওকে? এইভাবেই হচ্ছে আমার দাবা খেলার জার্নিটা শুরু হয়। আমি দাবা খেলা মূলত শিখেছিলাম অনেক ছোট কালেই। ঠিক আছে? আমার বাসার পাশে যে প্রতিবেশী ছিল সেই প্রতিবেশীর একটা দাদা ছিল। সেই দাদার থেকে আমি আমার দাবা খেলাটা শিখেছিলাম। সেই শিখা থেকে আস্তে নিজে খেলতে থাকতাম, গ্রো করতাম, ইউটিউবে ভিডিও দেখতাম কিভাবে দাবা স্কিলটাকে আরো বাড়া যায়, কিভাবে দাবার টেকনিক গুলো শিখা যায়, কিভাবে দাবার চাল দিতে হয় ভালো করে, আরো অ্যাডভান্স মুভ কিভাবে দিতে হয়। এই দাবা খেলা আমার এমন একটা ভালো লাগা ছিল যেটা হচ্ছে আমি
কম্পিটিশনও দিয়েছি দাবা খেলার। সো সেই দাবা খেলার কম্পিটিশনগুলোতে কিন্তু আমার প্রাইজও আছে, ঠিক আছে? আমার বাসায় এখনো সেই দাবা খেলার সার্টিফিকেটটা এখনো আছে, যেটাতে আমি ফার্স্ট হয়েছিলাম, থার্ড হয়েছিলাম। সো পড়ালেখার পাশাপাশি কিন্তু আমি দাবা খেলাও ভালো ছিলাম, ঠিক আছে? সো এখনো আমি দাবা খেলি মাঝে, মাঝে, তবে সেই পরিমাণটা আসলে আগের মতো নেই। আগে আমি যেভাবে প্র্যাকটিস করতাম দাবা, এখন সেই প্র্যাকটিসটা আর করি না। কারণ সেরকম সময়টা আসলে আর পাই না, বা হচ্ছে সেইরকম কম্পিটিশন দেওয়া এখন আর সময় হয়ে ওঠে না, ঠিক আছে? গেল ৩ নম্বরে যেটা আমার সবচেয়ে ফেভারিটের মধ্যে একটা, সায়েন্স ফেয়ার। এই সায়েন্স ফেয়ার মানে কি ভাই? বিজ্ঞান মেলা। এই বিজ্ঞান মেলা কি হতো বলো তো ভাই, কি হয় বিজ্ঞান মেলায়? তোমরা হয়তো দেখে থাকবে স্কুলে বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে আসে স্টুডেন্টরা, তাই না? হয়তো সে কিছু একটা বানিয়েছে, বা হয়তো লাইট দিয়ে কিছু একটা বানিয়েছে, হয়তো হতে পারে সেটা পরিবেশ দূষণ, হয়তো পরিবেশ টাইপের কিছু একটা বানিয়েছে, হয়তো সে যন্ত্রপাতি দিয়ে কিছু একটা বানিয়েছে। সো নানা রকম জিনিসপাতি মানুষজন নিয়ে আসে, স্টুডেন্টরা নিয়ে আসে সায়েন্স ফেয়ারে অ্যাটেন্ড করার জন্য, তাই না? এবং সেখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ডদেরকে পুরস্কৃত করা হয়। সো তোমরা কি জানো আমি আমার লাইফে সায়েন্স ফেয়ার কয়টা দিয়েছিলাম? আমি আমার লাইফে সায়েন্স ফেয়ার দিয়েছি প্রায় 5টা। সেই 5টার মধ্যে আমি প্রাইজ কয়টা পেয়েছি জানো? 4টা আমি প্রাইজ পেয়েছি। সো সায়েন্স ফেয়ার এমন একটা জিনিস ছিল যেটা আমাকে খুব টানতো। সো সায়েন্স ফেয়ার আমি নানা রকম প্রজেক্ট দিয়েছিলাম। আমার লাইফের প্রথম সায়েন্স ফেয়ার আমি কোন ক্লাসে দিয়েছি জানো? আমি বললে এখন তোমরা হয়তো অবাক হয়ে যাবা। সেটা হচ্ছে ক্লাস 3-তে। বিশ্বাস করো, ক্লাস 3-তে আমি সায়েন্স ফেয়ার দিয়েছিলাম, এবং আমার সেই প্রজেক্টটা কি ছিল জানো? পরিবেশ দূষণ নিয়ে একটা কনসেপ্ট ছিল। সেই পরিবেশ দূষণ কনসেপ্ট নিয়ে আমি সায়েন্স ফেয়ারে ফার্স্ট হয়েছিলাম, ফার্স্ট। সেই সার্টিফিকেটটা আমার বাসায় এখনো আছে। আমার যে বেডরুম, সেই বেডরুমের উপরে সার্টিফিকেটটা এখনো টাঙানো আছে। কেন? কারণ সেটা ছিল আমার লাইফের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে প্রথম পুরস্কার, প্রথম সার্টিফিকেট ছিল আমার সেটাই। আমার এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রথম শুরুটা ছিল সায়েন্স ফেয়ার দিয়ে। সায়েন্স ফেয়ারে সেই সার্টিফিকেটটা, ফার্স্ট হওয়ার সার্টিফিকেটটা এখনো আমার বাসায় আছে। সো এটা আসলে কিছু স্মৃতি, যেগুলো আমি আমার পড়ালেখার পাশাপাশি যেগুলোকে আমি চালিয়ে রেখেছিলাম, বা আমার যেগুলো এখনো ইচ্ছা করে দেওয়ার জন্য, বাট আমি এখন চাইলেও পারি না সময়ের কারণে, ঠিক আছে? সো সেই সায়েন্স ফেয়ারে কথা তো বললাম, ক্লাস 3-তে আমি প্রথম সায়েন্স ফেয়ার দিই, যেখানে আমি ফার্স্ট হই। ক্লাস 4-এও আরেকটা সায়েন্স ফেয়ার দিই আমি, সেখানে আমি সেকেন্ড হই। এরপর 6-7 আমি আর সায়েন্স ফেয়ার দিইনি। ক্লাস 8-এ গিয়ে একটা সায়েন্স ফেয়ার দিয়েছিলাম, সেখানেও আমি আবার ফার্স্ট হই। এরপর 9-10 আমি আর সায়েন্স ফেয়ার দিইনি। কলেজে গিয়ে আরেকটা সায়েন্স ফেয়ার দিয়েছিলাম, যেখানে আমি থার্ড হয়েছিলাম, ঠিক আছে? এরপর আরেকটা সায়েন্স ফেয়ার দিয়েছিলাম সেকেন্ড ইয়ারের দিকে, মানে যখন আমি ক্লাস 12-এ পড়ি, তখন আসলে ওটাতে কিছুই হয়নি, ঠিক আছে? সো যাই হোক, আমি ফার্স্ট সেকেন্ড থার্ডের তো প্রাইজ তো নিয়েই নিয়েছি আগে। যাই হোক, গেল। এরপর যেটা আসলো সেটা হচ্ছে কি ভাইয়া? রোবোটিক্স। সো এই জিনিসটা হচ্ছে, এই টার্মটা হচ্ছে এই জেনারেশনের জন্য একটা হট টপিক বলতে পারো। রোবোটিক্স এমন একটা জিনিস, যেটা তুমি যদি জানতে পারো বা টুকটাক যদি কাজ করে থাকো, তুমি নিজেকে মানে অনেক অ্যাডভান্স লেভেল নিয়ে যেতে পারবা। তুমি নিজেকে একটু স্কিল আপ করতে পারবা। তুমি একটু নিজেকে বুস্ট আপ করতে পারবা যে না, আমি আসলে এটা যদি করি বা আমি যদি এটা পারি, আমার জন্য ভালো। আমার প্রবলেম সলভিং স্কিলটা বেড়ে যাবে। বা আমার যদি টার্গেট থাকে বিদেশে পড়ালেখা করার, আমার যদি টার্গেট থাকে এখানে আমি 9-10 শেষ করে বা হচ্ছে ইন্টার শেষ করে আমি হায়ার স্টাডিজ এর জন্য বাইরে যাব। সেক্ষেত্রে তোমার এই সকল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিউজ পরিমাণে একটা প্রভাব ফেলবে। হিউজ পরিমাণে একটা প্রভাব ফেলবে। তোমার এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যে সার্টিফিকেটটা, যে প্রাইজগুলা, সেগুলা যখন ওরা জানতে পারবে, ওরা দেখতে পারবে, তখন এটা তোমার জন্য একটা অ্যাডভান্টেজ, হিউজ পরিমাণে একটা অ্যাডভান্টেজ দিবে। তোমাকে স্কলারশিপের জন্য তোমাকে একটা ভালো একটা অ্যাডভান্টেজ দিবে। তোমাকে হচ্ছে ওখানে সিলেক্ট হওয়ার জন্য একটা ভালো একটা অ্যাডভান্টেজ দিবে। সো কেন তুমি এই অ্যাডভান্টেজটা নিবে না? কেন নিবে না? ঠিক আছে? আর এগুলা করা মানে এমন না যে পড়ালেখার খালি ক্ষতি হয়। এগুলো করলে কি ভাই পড়ালেখার ক্ষতি হয়? না। আমাকে দেখো, আমি কি এগুলো করিনি? করেছি। প্রাইজ জিতিনি? জিতেছি। সেই সাথে এখন আমি তোমাদেরকে পড়াচ্ছি। তাহলে বলো, আমার দিক কি পড়ালেখার ক্ষতি হয়েছে? আমার যদি পড়ালেখার ক্ষতি হতো, আমি কি কখনো তোমাদেরকে পড়াতে পারতাম? না। তার মানে দেখো, আমার এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিভাবে আমার লাইফটাকে আরো ভালো করেছে, কিভাবে আমাকে আরো একটু গ্রো করতে সাহায্য করেছে। ঠিক আছে? সো এগুলো আসলে করা উচিত নিজেদের। ঠিক আছে? এই রোবোটিক্সের কথা যদি বলি, এই রোবোটিক্স কিন্তু আমার এখনো হবি আছে। হবি বা প্যাশন বলতে পারো। আমি যখনই সময় পাই মাঝে, মাঝে রোবোটিক্সের কাজ করি। রোবোটিক্সটা এখনো আমার কাছে আছে। মানে এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলোর মধ্যে তুমি যদি বলো কোনটা ভাই আপনি এখনো চালান, সেটা হচ্ছে একটা হচ্ছে রোবোটিক্স। এই রোবোটিক্সটা আমাকে এখনো টানে। সো আমার বাসায় অনেক যন্ত্রপাতি আছে, মানে রোবোটিক্সের যে কম্পোনেন্টস গুলো আছে, সেন্সর, মোটর, নানান রকম অনেক কিছু আছে। আমি ইভেন অনেকগুলো প্রজেক্ট বানিয়েছি, সেই প্রজেক্টগুলো আমার কাছে এখনো আছে। এবং খুব রিসেন্টলি আমি আমার ভার্সিটির জন্য একটা প্রজেক্ট বানাতে যাচ্ছি রোবোটিক্সের উপর। সো রোবোটিক্স নিয়েও আসলে আমার অনেক ইন্টারেস্ট ছিল আগে থেকেই। ঠিক আছে? গেল। অ্যান্ড এরপর কি দেখো, গ্রাফিক্স ডিজাইন। সো অনেক তো গেল আসলে হচ্ছে তোমার অলিম্পিয়াড খেলা, দাবা খেলা, সায়েন্স ফেয়ার, বিজ্ঞান মেলা, বা রোবোটিক্স যন্ত্রপাতি বানানো, এই সেই। এখন একটু টেকনিক্যাল সাইডে আসি। তো টেকনিক্যাল সাইডেও কিন্তু আমি
গ্রাফিক ডিজাইন শিখেছিলাম, ঠিক আছে? শিখেছিলাম বলতে প্র্যাকটিস করতে করতে জানো আমার গ্রাফিক ডিজাইনটা শিখা হয়ে গিয়েছিল। ওই যে একটু আগে কিছুদিন আগে দেখেছো না ভোট হয়েছে, সো ভোটের জন্য যে পোস্টারটা বানিয়েছিলাম না ওটা পুরোটা আমি বানিয়েছিলাম। সো আমার সেই পোস্টারটা দেখে আনাস ভাই খুশি হয়ে গিয়েছিল। আনাস ভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে এই ব্যানারটা জোস ব্যানার হয়েছে। সো এই যে টুকটাক আমি ডিজাইন পারি, এটা কি আসলে এমনি এমনি আসছে? না ভাইয়া, এটা কিন্তু আমি যখন আমি ক্লাস 9 এ ছিলাম বা 10 এ ছিলাম তখনই আমি এই ডিজাইনটা আস্তে আস্তে শুরু করি, ঠিক আছে? স্কিলটা আস্তে আস্তে আমার ওখান থেকেই আস্তে আস্তে বেড়ে উঠে। সো আস্তে আস্তে আমি ক্লাবে জয়েন দিই, ক্লাবের মাধ্যমে আমি কিছু কিছু কাজ করি, গ্রাফিক্সের কাজ করি, এরপর আস্তে আস্তে এই ডিজাইনটা আমার মধ্যে চলে এসেছে। সো আমি এখন তুমি যদি আমাকে বলো ভাই একটা পোস্টার বানাই দেন বা আমাকে একটা ব্যানার ডিজাইন করে দেন, আমি 10 মিনিটের মধ্যে বা 15 মিনিটের মধ্যে একটা ব্যানার ডিজাইন করে দিতে পারবো তোমাকে। সো এটাও আমার একটা স্কিল, তাই না? এটা হচ্ছে টেকনিক্যাল স্কিল গেল। সো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু এটাও পড়ে। এন্ড লাস্টে কি দেখো ভাই, ক্লাব। ক্লাব মানে কি ভাই? ক্লাব মানে হচ্ছে আমরা যে স্কুলে পড়ি সেই সকল স্কুলে কিন্তু কিন্তু ক্লাব আছে, তাই না ভাইয়া? সায়েন্স ক্লাব আছে, তারপর হচ্ছে তোমার কালচারাল ক্লাব আছে, ম্যাথ ক্লাব আছে, সায়েন্স ক্লাব আছে, তারপর হচ্ছে তোমার স্পোর্টস ক্লাব আছে। সো নানা রকমের ক্লাব আছে, তাই না? এই ক্লাবগুলোতে জয়েন হওয়ার চেষ্টা করিও। তুমি যদি ছোট থেকে এই ক্লাবগুলোর সাথে বেড়ে উঠো, এই ক্লাবগুলোর যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সেগুলোর সাথে তুমি যদি অ্যাটাচ থাকো, সেক্ষেত্রে তুমি অটোমেটিক এই সকল জিনিসপাতি বা এই সকল ইনফরমেশন কখন হচ্ছে, কখন কোথায় অলিম্পিয়াড হয়, কখন কোথায় দাবা খেলা হয়, কখন কোথায় কি হয়, সবকিছুর খবর তুমি দেখবা আপনা আপনি পেয়ে যাচ্ছ। এবং শুধু আপনা আপনি পাচ্ছ না, তুমি এগুলাতে অ্যাটেন্ড করতে চাইবা, তুমি এগুলাতে পার্টিসিপেট করার জন্য অটোমেটিকলি একটা কি পাচ্ছ, একটা ইন্সপিরেশন পাচ্ছ। সো ক্লাবে অ্যাটাচ থাকার ট্রাই করিও। ক্লাবে অ্যাটাচ থাকার ট্রাই করে দেখবা ওখান থেকে অনেক কিছু শিখছো। ওখান থেকে তুমি টিম লিডিং শিখবা, কমিউনিকেশন স্কিল শিখবা, আরো নানা রকম জিনিসপাতি শিখবা। ওকে, সো এইগুলো আমার আসলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের কাহিনী, যেগুলো আমি আমার স্কুল লাইফ বলো বা কলেজ লাইফ বলো বা ভার্সিটি লাইফ বলো এখনো কন্টিনিউ করে যাচ্ছি। তোমরা বিশ্বাস করবা না, আমি এখানের মধ্যে রোবোটিক্স, গ্রাফিক্স ডিজাইন এবং ক্লাব, এই তিনটা অপশন বা এই তিনটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমি এখনো স্টিল কন্টিনিউ করছি। তাহলে ভাবো আমি কি পরিমাণ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ইনভলভ ছিলাম স্কুল কলেজ থেকে। সো এই সকল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তোমরা পড়ালেখার পাশাপাশি কিভাবে করতে পারো, কিভাবে এই বিষয়ে গাইডলাইন চাও বা কিভাবে এই বিষয় তুমি শুরু করবা, সবকিছু পেয়ে যাচ্ছে আমাদের হালকেনস্টাইন স্কুলের অন্যতম ফিচার বিয়ন্ড দ্য সিলেবাস ক্লাবে, ঠিক আছে? সো তোমাদের জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি, তোমাদের জন্য আমি এই ফিচারটা আমরা লঞ্চ করেছি। এই ফিচারের বৈশিষ্ট্য হচ্ছে আমি যে অলিম্পিয়াড দিয়েছি, আমার যে এক্সপিরিয়েন্স আছে, আমি তোমাদেরকে এখন থেকে গাইডলাইন দিব। শুধু আমি না, আনাস ভাই নিজে দিবে। আনাস ভাই অলিম্পিয়াডে 35টা পুরস্কার পেয়েছে, 35টা অলিম্পিয়াডে পুরস্কার পেয়েছে। তাহলে ভাবো হিউজ পরিমাণে পুরস্কার পেয়েছে, হিউজ। খালি অলিম্পিয়াড থেকে আনাস ভাই 35টা পুরস্কার পেয়েছে। তার মানে ভাবো আনাস ভাই যখন তোমাদের গাইডলাইন দিবে, তোমাদের কিন্তু সেই অলিম্পিয়াডের জন্য সেটা ভালোই হবে, তাই না? সো এই বিয়ন্ড দ্য সিলেবাস ক্লাবের আমাদের উদ্দেশ্যই হচ্ছে তোমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আরো ইনভলভ করা, আরো একটু অ্যাক্টিভ করা। পড়ালেখার পাশাপাশি কিভাবে এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তোমাদেরকে ডেভেলপ করা যায়, কিভাবে তোমাদেরকে গাইড করা যায়, সেই বিষয়ে আমরা এই ক্লাবের আন্ডারে সকল গাইডলাইন দিব তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে। সো আমাদের রিসেন্ট স্টুডেন্টস বা আগের স্টুডেন্ট বা হচ্ছে ভবিষ্যতে যারা স্টুডেন্ট আছো, তোমরা সকলে আমাদের এই গ্রুপটাতে জয়েন হয়ে নাও। বিয়ন্ড দ্য সিলেবাস ক্লাবের গ্রুপের লিংক আমার কমেন্ট সেকশনে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে ক্লিক করো, জয়েন হয়ে নাও। সেখানে গিয়ে তুমি আপডেট পেয়ে যাবে আমাদের এই ক্লাবের ব্যাপারে। সো সেখানে আমরা আসলে ডিটেলস আলোচনা করব যে তোমার কি করা উচিত বা কিভাবে কি আগানো উচিত, ঠিক আছে? সো একটু ভালো করে দেখলে দেখবা যে এই লোকটা দেখো, এই স্টুডেন্টটা বই থেকে বেরিয়ে যাচ্ছে, তাই না? বই থেকে বেরিয়ে লাভ দিচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা এখন পাঠ্য বইয়ের সাথে সাথে পাঠ্য বই থেকে একটু দূরে গিয়ে যাব, একটু দূরে দেখবো যে বাইরের জগৎটা আসলে কেমন, বাইরের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা আছে সেটা কেমন, আসলে সেটা করলে আমার কি কি লাভ হবে। সো বিস্তারিত ডিটেলস আমরা পরবর্তীতে আলোচনা করবো কোনো একটা ভিডিওতে, ঠিক আছে? সো দেখা হচ্ছে খুব শীঘ্রই বিয়ন্ড দ্য সিলেবাস ক্লাবে তোমাদের সাথে। টাটা।